আচ্ছা স্যার, ওকে, তো আমরা মূলধন বাজেটিং অধ্যায়টা করতেছি, তাই না? আচ্ছা, মূলধন বাজেটিং অধ্যায়ে আমাদের করণীয় কি? পিবিপি, এআরআর, এনপিভি, আইআরআর। তো পিবিপি কীভাবে করতে হয় এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, রাইট? আমরা পিবিপির পুরো বায়োডাটা শিখেছি। তো আমাদের আজকের ক্লাসটা হলো কাকে নিয়ে? এআরআরকে নিয়ে। আচ্ছা, এআরআর, দেখো এআরআর এটাকে আমরা এভারেজ রেট অফ রিটার্ন বলতে পারি, অথবা আমরা এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বলতে পারি, যার বাংলা হচ্ছে কি স্যার? গড় মুনাফার হার বা গড় আয়ের হার। ওকে, তো দেখো পিভিপি যখন আমরা করেছিলাম, পিভিপি করার সময় কয়টা ফর্মুলা ছিল? দুইটা, পিভিপির ছোট ফর্মুলা, পিভিপির বড় ফর্মুলা, রাইট? কিন্তু যখন আমরা এআরআর করব, এআরআর করার সময় এইরকম কোনো কনফিউশন আমাদের থাকবে না। ওকে, এআরআর এর ফর্মুলা একটাই, এআরআর এর ফর্মুলা একটাই। তুমি জীবনে যত জায়গায় যতবার এআরআর করবা, প্রত্যেক ক্ষেত্রে এআরআর এর ফর্মুলা কয়টা? একটা। এবং এআরআর বা গড় মুনাফার হার ফর্মুলাটা হলো কি? আমরা ফর্মুলার উপরের অংশ অর্থাৎ লবের জায়গায় কাকে বসাবো? গড় কর পরবর্তী মুনাফাকে। আর নিচে অর্থাৎ হরের জায়গায় কাকে বসাবো? গড় বিনিয়োগ। ওকে, তাহলে একটু বলো তো স্যার, গড় মুনাফার হার বা এআরআর এই ফর্মুলাটা কি? গড় কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। ওকে, আমরা গড় কর পরবর্তী মুনাফাকে ভাগ দিব কি দিয়ে? গড় বিনিয়োগ দিয়ে। তাহলে গড় মুনাফার হারের ক্ষেত্রে তুমি যেই মুনাফাটা ব্যবহার করবা, এই মুনাফাটা কোন ধরনের মুনাফা? কর পরবর্তী মুনাফা। কোন ধরনের? কর পরবর্তী মুনাফা। আমরা জানি মুনাফা কয় রকম হয়? কর পূর্ব মুনাফা হয়, কর পরবর্তী মুনাফা হয়। কর পূর্ব মুনাফা এটার কোথাও কোনো স্থান নাই। কর পূর্ব মুনাফা দিয়ে আমরা কোনো ম্যাথ করি না, কখনোই না। আমরা অলওয়েজ কাকে দিয়ে করি? কর পরবর্তী মুনাফাকে দিয়ে। অর্থাৎ মুনাফা বলতে কাকে বোঝানো হচ্ছে? কর পরবর্তী মুনাফাকে। ওকে, তো আমরা কর পরবর্তী মুনাফা শুধু বসাইলেই হবে না, কর পরবর্তী মুনাফা যতগুলো থাকবে সবগুলাকে যোগ করে দেন মেয়াদকাল দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় কর পরবর্তী মুনাফা। সাধারণত কোয়েশ্চেনের মধ্যে কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে। ধর আমাদের ম্যাথ হলো কয় বছরের? 5 বছর। আমার 5 বছরের 5টা কর পরবর্তী মুনাফা দেয়া আছে। গড় মুনাফা কিন্তু এটা দেয়া থাকবে না। গড় মুনাফা আমাদের নিজেদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা গড় কর পরবর্তী মুনাফা কিভাবে পাবো? এই যে 5 বছরের কর পরবর্তী মুনাফাগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? মোট কর পরবর্তী মুনাফা। এই মোট কর পরবর্তী মুনাফাকে আমরা ভাগ দিব কি দিয়ে? মেয়াদকাল দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব? গড় কর পরবর্তী মুনাফা পেয়ে যাব। ওকে স্যার? আচ্ছা, আমাদের আর কি দরকার বলো তো? গড় বিনিয়োগ। আমাদের আর কি দরকার? গড় বিনিয়োগ। দেখো আমরা প্রাথমিক বিনিয়োগ কাকে বলে জানি। একটা সম্পদ কেনার জন্য আমরা যে ব্যয় করি সেটার নাম কি? প্রাথমিক বিনিয়োগ। এই প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা যদি চলতি মূলধন বা কার্যকরী মূলধন যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাই বলো তো? নেট বিনিয়োগ। কি পেয়ে যাই? নেট বিনিয়োগ। তাহলে আমাদের কোয়েশ্চেনের মধ্যে প্রাথমিক বিনিয়োগ বা নেট বিনিয়োগ দেওয়া থাকতে পারে, কিন্তু গড় বিনিয়োগ এইটা আমাদের কোয়েশ্চেনে কখনোই দেয়া থাকবে না। আমাদেরকে গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে। ওকে, তো গড় বিনিয়োগ আমরা কিভাবে নির্ণয় করি জানো? আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন এটার সাথে যোগ করব কাকে? প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2, এই অংশটাকে। তাহলে আমরা কি পেয়ে যাব? গড় বিনিয়োগ পেয়ে যাব। দেখো অনেকে না একটু ভুল করে, অনেকে কি করে এই জায়গাটাতে ভুল করে ফেলে। আমরা যখন অবচয় নির্ণয় করি, একটা বিষয় খেয়াল করো স্যার সবাই, একটা ডিফারেন্স আছে। আমরা যখন অবচয় নির্ণয় করি, অবচয় নির্ণয় করার সময় আমরা কি লিখি? ফর্মুলাটা বলো তো? প্রাথমিক বিনিয়োগ, এখান থেকে মাইনাস করি কাকে বলো? ভগ্নাবশেষ মূল্যকে, তাই না? আর ভাগ দেই কি দিয়ে বলো তো? ভাগ দেই মেয়াদকাল দিয়ে। দেখো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল, এই ফর্মুলাটার মানে কি? অবচয়। কিন্তু আমরা যখন গড় বিনিয়োগ নির্ণয় করব তখন আমরা প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে মাইনাস করব নাকি প্লাস করব?
প্লাস করব। তাহলে এখানে অবচয়ের ক্ষেত্রে যদিও মাইনাস হয়, বাট গড় বিনিয়োগের ক্ষেত্রে কি হবে? প্লাস। অবচয়ের ক্ষেত্রে আমরা কি দিয়ে ভাগ দেই? মেয়াদকাল দিয়ে, আয়ুষ্কাল দিয়ে, তাই না? কিন্তু আমরা গড় বিনিয়োগের ক্ষেত্রে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। বুঝছো? তাহলে অবচয়ের সাথে গড় বিনিয়োগের ফর্মুলার ডিফারেন্সটা বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, আমি যদি গড় বিনিয়োগের এক্সপ্লেইন করি, দেখো ধরো এটা হলো একটা গাড়ি, এটার মেয়াদকাল কয় বছর? 10 বছর। গাড়িটা আমরা এখন কিনেছি 10 লাখ টাকা দিয়ে। এখন যে আমি গাড়িটা কিনলাম, এটা কি প্রাথমিক বিনিয়োগ বা প্রারম্ভিক মূল্য? গাড়ির প্রারম্ভিক মূল্য বা গাড়ির প্রারম্ভিক বিনিয়োগ। তাই প্রাথমিক বিনিয়োগ মানেই হলো বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগটাই হলো প্রারম্ভিক বিনিয়োগ। বুঝছে? 10 বছর পর এই গাড়িটা ভেঙে চুরে যাবে, তখন এটাকে আর ইউজ করা যাবে না। এটাকে আমি যদি কেজি দরে বিক্রি করি, ধরো আমি 1 লাখ টাকা পাবো। কত পাবো? তাহলে দেখো এই যে গাড়িটা, এটার মেয়াদকাল কয় বছর? 10 বছর। মেয়াদকালের শুরুতে অর্থাৎ বর্তমানে এটার মূল্য কত? 10 লাখ। এটা হলো প্রাথমিক বিনিয়োগ বা প্রারম্ভিক বিনিয়োগ। বুঝছো? আর মেয়াদকাল শেষে 10 বছর পরে এই গাড়িটার মূল্য হবে কত? 1 লাখ। এটার নাম কি? ভগ্নাবশেষ মূল্য। কিসের? ভগ্নাবশেষ মূল্য বা সমাপনী মূল্য বা সমাপনী বিনিয়োগ। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে গাড়িটার বর্তমান মূল্য হলো প্রারম্ভিক বিনিয়োগ, আর গাড়িটার ভগ্নাবশেষ মূল্য কি? সমাপনী বিনিয়োগ। এখন আমরা যে কোনো কিছুর গড় কীভাবে পাই? যেমন গড় দেনাদার কীভাবে পাই? প্রারম্ভিক দেনাদার যোগ গড় দেনাদার ভাগ 2। গড় মজুদ কীভাবে পাই? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এভাবে আমরা গড় পেয়ে যাই না? কোনো কিছুর গড় করতে গেলে প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ 2। তাহলে গড় বিনিয়োগটা যখন তুমি বের করবা, গড় বিনিয়োগ, তখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্য অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ যোগ করবা কি? বিনিয়োগের সমাপনী মূল্য অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য। এখানে প্রাথমিক বিনিয়োগ মানে কি? বিনিয়োগের প্রারম্ভিক মূল্য। ভগ্নাবশেষ মূল্য মানে কি? বিনিয়োগের সমাপনী মূল্য। তাহলে এই দুইটা মূল্যকে যোগ করে কত দিয়ে ভাগ দিবা? 2 দিয়ে। বুঝছো? এটাই হলো গড় বিনিয়োগ। দেখো আমি এটা এক্সপ্লেন করলাম এই কারণে, এই এক্সপ্লেনেশনগুলো সবার জন্য দরকার না, দরকার তাদের জন্যই যারা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চাও, যারা তোমার কলেজ পরীক্ষায় ভালো করতে চাও, বোর্ড এক্সামে ভালো করতে চাও এবং ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও। কারণ তোমরা জানো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কী থাকবে? ফাইন্যান্স। তো সেইখানে তোমাকে কোয়েশ্চেন যে করবে, বলবে না যে মূলধন বাজেটিংয়ে একটা ম্যাথ করো, এটা বলবে? এটা বলবে না। কি বলবে? এই যে আমি এতক্ষণ যা বলছি এই ধরনের কথাই বলবে। সো যাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার থাকবে তারাই কিন্তু অল্প পড়াশোনা করে এখানে চান্স পেয়ে যাবে। ওকে, বুঝলাম আমরা? ওকে ফাইন। তাহলে আমরা যদি রিভিউ করি, এআরআর এর ফর্মুলা কি? গড় কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। যেহেতু এটা মুনাফার হার, সো ফর্মুলার মধ্যে কি হবে? ইন্টু 100 হবে, মানটাকে পার্সেন্টেজ করার জন্য, শতকরা করার জন্য, তাই না? আচ্ছা, গড় কর পরবর্তী মুনাফা কখনো কি আমাদের প্রশ্নে থাকবে? উত্তর হলো না, কখনোই থাকবে না। কর পরবর্তী মুনাফা থাকবে, বাট গড় কর পরবর্তী মুনাফা থাকবে না। সো আমাদেরকে কি করতে হবে? এই গড় কর পরবর্তী মুনাফাটা নির্ণয় করতে হবে। আমরা কিভাবে গড় কর পরবর্তী মুনাফা নির্ণয় করব? আমরা মোট কর পরবর্তী মুনাফাকে ভাগ দিব কি দিয়ে? মেয়াদকাল দিয়ে। আমাদের কোয়েশ্চেনে বিনিয়োগ দেয়া থাকবে বা প্রাথমিক বিনিয়োগ দেয়া থাকবে, বাট কখনোই কি গড় বিনিয়োগ দেয়া থাকবে না। তাহলে গড় বিনিয়োগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা গড় বিনিয়োগ কিভাবে নির্ণয় করব? চলতি মূলধন বা কার্যকরী মূলধন, এটার সাথে যোগ করব প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2, এটাকে। ওকে, আর আমরা সাবধান থাকবো গড় বিনিয়োগের ফর্মুলা আর অবচয়ের ফর্মুলাটা নিয়ে, কারণ অবচয়ের ফর্মুলা আর গড় বিনিয়োগের ফর্মুলা দেখতে অনেকটা একই রকম, বাট ফার ডিফারেন্স। এখানে মাইনাস হবে আর এখানে কি হবে? প্লাস। এখানে ভাগ হবে আয়ুষ্কাল বা মেয়াদকাল দিয়ে, আর এখানে ভাগ হবে 2 দিয়ে। ওকে স্যার, তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে ম্যাথ প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা মনে করো আমরা একটা প্রকল্প গ্রহণ করতে চাচ্ছি আমরা। হ্যাঁ, তো এই প্রকল্প রিলেটেড কিছু ইনফরমেশন আমরা এখানে লিখব। ধরো আমরা এখানে লিখলাম এবিসি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ।
প্রাথমিক বিনিয়োগ ৳৫,০০,০০০, হ্যাঁ, মেয়াদকাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৳50,০০০। ওকে, প্রকল্পটির মূলধন ব্যয় ধরো আমরা দেই 8%। ওকে, আচ্ছা, এরপরে বলা হলো প্রকল্পটি থেকে পরবর্তী 5 বছর, আচ্ছা, প্রকল্পটি থেকে পরবর্তী 5 বছর নিম্নোক্তভাবে কর পরবর্তী মুনাফা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এখানে বছর আর এখানে আমরা লিখব কর পরবর্তী মুনাফা। ওকে, 1 2 3 4 5। ধরো আমরা এখানে লিখলাম 1,00,000, এখানে লিখলাম 80,000 মাইনাস 20,000 50,000, এইখানে লিখলাম 30,000। ওকে, তো এইগুলো এই কর পরবর্তী মুনাফা নেক্সট 5 ইয়ার্স। এখন করণীয়তে কি বললো? আচ্ছা, করণীয় হলো ARR নির্ণয় করো এবং ARR এর ভিত্তিতে প্রকল্পটিতে বিনিয়োগ সিদ্ধান্ত ব্যাখ্যা করো। ওকে, তো এইরকম একটা কোয়েশ্চেন আমরা বানিয়ে ফেললাম। হ্যাঁ, এতক্ষণ আমরা যা শিখলাম এই নলেজগুলোকে অ্যাপ্লাই করার জন্য। তো দেখো, আমরা ABC নামের একটা প্রকল্প গ্রহণ করতে চাচ্ছি। আমরা যদি ABC নামক প্রকল্পটা গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, যেটাকে আমরা প্রাথমিক বিনিয়োগ বলতেছি। কয় টাকা? 5 লাখ টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ। কত? 5 লাখ। তো প্রকল্পটার মেয়াদকাল কয় বছর? 5 বছর পর। 5 বছর পর প্রকল্পটা শেষ হয়ে যাবে। তখন এটার রিসেল ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বাবদ আমরা কত পাবো? 50,000 টাকা। ওকে, আর এই প্রকল্পটাতে এই যে আমরা 5 লাখ টাকা বিনিয়োগ করব, এই 5 লাখ টাকা বিনিয়োগ করার জন্য আমরা মানে যে টাকাটা ফাইন্যান্স করতেছি, সংগ্রহ করতেছি, দ্যাটস ওয়াই আমাদের মূলধন ব্যয় কত হবে? 8%। আচ্ছা, আমরা এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করি। চলতি মূলধন আমরা এখানে অ্যাড করে দিই 1 লাখ টাকা। চলতি মূলধন 1 লাখ টাকা। ওকে, আর এই প্রকল্পটা পরিচালনার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকর মূলধন বা চলতি মূলধন বাবদ কত প্রয়োজন হবে? 1 লাখ টাকার প্রয়োজন হবে। ওকে, তো আমরা যদি এই প্রকল্পটাকে গ্রহণ করি, সেক্ষেত্রে নেক্সট 5 ইয়ার্স আমাদের আর্নিং আফটার ট্যাক্স বা কর পরবর্তী মুনাফা হবে কত বলো তো? 1 লাখ। এটা হবে প্রথম বছর শেষে। 80,000 এটা হবে দ্বিতীয় বছর শেষে, মাইনাস 20,000, মানে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে আর কি, বিষয়টা এরকম। 50,000 4 বছর পর এবং 30,000 হবে 5 বছর পরে। এইগুলো আমাদের মুনাফা হবে। ওকে, তো আমাদের করণীয় কি? আমাদের ফার্স্ট অফ অল ARR নির্ণয় করতে হবে।
এবং ARR নির্ণয় করার পর এই ARR এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদেরকে রিকমেন্ড করতে হবে আইদার উই উড লাইক টু ইনভেস্ট অর নট। ওকে, আচ্ছা স্যার, তো চলো আমরা এটা সলভ করে ফেলি। তো এই কোয়েশ্চেনটা পড়ে আমরা তো বুঝতেই পারলাম যে আমাদের প্রাথমিক বিনিয়োগ কত, 5 লাখ, মেয়াদকাল কত, 5 বছর, ভগ্নাবশেষ মূল্য কত, 50,000 টাকা, চলতি মূলধন কত, 1 লাখ টাকা, তাই না? এবং কর পরবর্তী মুনাফা দেয়া আছে কয়টা, 1 2 3 4 5টা। ওকে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে। তো আমরা এখন কি করতে চাই, ARR নির্ণয় করতে চাই। তো আমরা জানি ARR এর ফর্মুলা কি, গড় কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তো আমরা ফর্মুলা লিখে ফেললাম। এখন বলো, ফর্মুলা তো লিখছি, বাট আমাদের মান দরকার না? ফার্স্টে কার মান দরকার, গড় কর পরবর্তী মুনাফা। তাহলে চলো আমরা এখানে গড় কর পরবর্তী মুনাফা বের করব। তো গড় কর পরবর্তী মুনাফা যদি বের করতে চাই, আমাদের ফার্স্টে কি লাগবে, মোট কর পরবর্তী মুনাফা, ভাগ দেব কি দিয়ে, মেয়াদকাল দিয়ে, ভাগ হবে মেয়াদকাল, রাইট? ওকে, ইকুয়াল। তো আমরা মোটটা নির্ণয় করি। আচ্ছা, মোট কীভাবে পাবো, এগুলোর যোগফল। তাহলে প্রথম বছর কত, 1 লাখ, প্লাস দ্বিতীয় বছর কত, 80,000, প্লাস তৃতীয় বছর কত, -20,000। তাহলে এই প্লাস আর ওই মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস কত, 20,000, তাই না? এরপরে তৃতীয় বছরে কত, প্লাস 50,000, চতুর্থ বছরে কত, প্লাস 30,000। ওকে স্যার, এখন আমরা এগুলোকে ভাগ দিব কয় বছর দিয়ে বলো তো, 5 বছর দিয়ে, যেহেতু এখানে 5 বছর, সো 5 দিয়ে ভাগ দিব, ইকুয়াল। আচ্ছা, তাহলে এখন এইগুলোকে আমরা যদি যোগ বিয়োগ করি, ক্যালকুলেট করি, 1 লাখ প্লাস 80,000 মাইনাস 20,000 প্লাস 50,000 প্লাস 30,000 ইকুয়াল 2,40,000। কত হয় স্যার, 2,40,000। ভাগ দিব কত দিয়ে, 5, ইকুয়াল 2,40,000 ভাগ 5, 48,000 টাকা। কত হয় স্যার, 48,000 টাকা। তাহলে বলো, আমরা কি গড় কর পরবর্তী মুনাফা পেলাম? ইয়েস, কত পেলাম, 48,000। সো আমরা এখানে 48,000 টাকা লিখে দিলাম। এইবার আমাদের কি দরকার বলো তো স্যার, গড় বিনিয়োগ দরকার, রাইট? তো গড় বিনিয়োগ কি আমাদের জানা আছে? নো, বাট আমরা জানি গড় বিনিয়োগ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ফর্মুলাটা কি বলো তো, চলতি মূলধন প্লাস প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2 ইকুয়াল। তাহলে বলো আমাদের চলতি মূলধনের পরিমাণ কত, 1 লাখ। তাহলে আমরা এখানে লিখি 1 লাখ চলতি মূলধন প্লাস প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কিন্তু জানা আছে কত, 50,000। আমরা এখানে 5 লাখ প্লাস ভগ্নাবশেষ মূল্য, আমরা জানি ভগ্নাবশেষ মূল্য কত, 50,000 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয়, 1 লাখ প্লাস এখানে 50,000 আর 5 লাখ আর 50,000, তাহলে কত হয়, 5,50,000। এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে 5,50,000কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2,75,000, তাই না বলো, ইকুয়াল 3,75,000 টাকা হলো। আচ্ছা, তাহলে আমাদের গড় বিনিয়োগ দরকার, আমরা পেয়ে গেলাম 3,75,000। সো আমরা এখানে 3,75,000 টাকা বসিয়ে দিলাম, ইকুয়াল। এবার 48,000কে ভাগ দাও 3,75,000 দিয়ে, ইকুয়াল 0.128 ইন্টু 100 ইকুয়াল 12.8%। ওকে স্যার, তাহলে বলবো এই যে এই এক্সাম্পল অনুযায়ী আমরা গড় মুনাফার হার কত পেলাম, 12.8%। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি গড় মুনাফার হার 12.8%, হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, মানে গড় মুনাফার হার 12.8% দ্বারা তুমি কি বুঝতেছ? উত্তর হলো, আমরা আমাদের গড় বিনিয়োগের উপর
গড় বিনিয়োগের উপর প্রতি বছর যে গড় আয় অর্জন করব তার বার্ষিক শতকরা হার হলো 12.8%। ওকে, তাহলে আমরা আমাদের গড় বিনিয়োগের উপর প্রতি বছর যে গড় আয় অর্জন করব তার বার্ষিক শতকরা হার হচ্ছে 12.8%। এখন আমরা যে বিনিয়োগ করলাম, এই বিনিয়োগ করার জন্য আমাদের মূলধন ব্যয় কত? প্রকল্পটির মূলধন, এটা কিন্তু মূলধন ব্যয়, হ্যাঁ, প্রকল্পটির মূলধন ব্যয় কত? 8%। তার মানে এই প্রকল্পটা গ্রহণ করার জন্য আমরা যে টাকা ইনভেস্ট করলাম, যে মূলধনটাকে, যে ক্যাপিটালটাকে আমরা এখানে খাটালাম, ওই ক্যাপিটাল বা ওই মূলধনটা সংগ্রহ করার জন্য উই হ্যাভ টু পে annually 8%, what is called cost of capital or cost of investment, and ARR indicates the return on investment. Okay, তাহলে আমরা ইনভেস্ট করার জন্য যে টাকা খাটিয়েছি ওই টাকাটার জন্য প্রতি বছর আমাদেরকে ব্যয় বহন করতে হয় কত? 8%। আর ওই টাকাটা থেকেই আমরা প্রতি বছর আয় অর্জন করতেছি কত? 12.8%। তাহলে বলো তো আমার মূলধন ব্যয়ের চেয়ে ARR বেশি না কম? বেশি। তাহলে মূলধন ব্যয়ের চেয়ে যদি ARR বেশি হয় তাহলে বুঝতে হবে এই ইনভেস্টমেন্টটা লাভজনক। কি স্যার? লাভজনক। আর যদি কম হয় তাহলে অলাভজনক। বুঝছো? তাহলে ARR এর ভিত্তিতে তুমি যদি ডিসিশন মেক করতে চাও, তুমি যদি রিকমেন্ড করতে চাও আইদার দ্য প্রজেক্ট শুড বি চুজেন or should be refused for investment purpose, then you have to compare ARR with cost of capital. Okay, অর্থাৎ মূলধন ব্যয়ের সাথে ARR কে কম্পেয়ার করে আমরা ডিসিশন মেক করব যে বিনিয়োগ প্রস্তাবনাটাই লাভজনক নাকি অলাভজনক। ওকে, তাহলে তোমরাই বলো স্যার, এই যে ARR এটা আমাদের জন্য কি? আয়। আর কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয় এটা আমাদের জন্য কি? ব্যয়। তাহলে ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় অর্থাৎ ARR গ্রেটার দেন কস্ট অফ ক্যাপিটাল, তার মানে অ্যাকসেপ্টেবল। তার মানে কি স্যার? অ্যাকসেপ্টেবল। তার মানে আমরা প্রকল্পটা গ্রহণ করব বিকজ ইট ইজ প্রফিটেবল। ওকে, আর যদি বিষয়টা এমন হয় আমাদের ARR লেস দেন কস্ট অফ ক্যাপিটাল, ওকে, মূলধন ব্যয়ের চেয়ে আমাদের গড় আয়ের হারটা কি? কম, ছোট, তার মানে কি? অলাভজনক। সেক্ষেত্রে আমরা কি করব? ইনভেস্টমেন্ট প্রপোজালটাকে রিজেক্ট করে দেব। ওকে স্যার? আচ্ছা, তাহলে ARR এর ভিত্তিতে ডিসিশন মেক করতে হইলে ARR কে কার সাথে কম্পেয়ার করবা? মূলধন ব্যয়ের সাথে। মূলধন ব্যয়ের চেয়ে ARR বেশি মানে লাভজনক, বিনিয়োগ করব। মূলধন ব্যয়ের চেয়ে ARR কম, তার মানে কি? অলাভজনক, বিনিয়োগ করব না। আমাদের এই কোয়েশ্চেনে মূলধন ব্যয় কত? 8%, ARR কত? 12.8%, তার মানে ARR গ্রেটার দেন কস্ট অফ ক্যাপিটাল, দ্য প্রজেক্ট ইজ প্রফিটেবল, সো উই শুড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, রাইট? আচ্ছা, ধরো যদি এটা হলো 2.8% হতো, তাহলে মূলধন ব্যয় কত? 8%, কিন্তু ARR কত? 2.8%, তাই না? দ্যাট মিন ARR ইজ লেস দেন কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এটা কি আমরা ইনভেস্ট করব? নো, আমরা বিনিয়োগ করব না। ওকে, রিফিউজ করব। এই কথাগুলাই দেখো আমরা এখন শিখব। তো স্যার আমরা যে এক্সাম্পলটা দেখলাম এই এক্সাম্পলের আলোকে আমরা যদি এখন মন্তব্য শিখতে চাই যে ARR এর ভিত্তিতে আমরা বিনিয়োগ করব কি করব না, সেক্ষেত্রে আচ্ছা ARRটা কি জানো বলো? ARR হচ্ছে একটা অ্যাপ্রোচ, একটা মেথড অফ ক্যাপিটাল বাজেটিং। মূলধন বাজেটিংয়ের একটা কৌশল হচ্ছে ARR। এই ARR কৌশল দ্বারা আমরা কি করি? আমরা প্রকল্পকে মূল্যায়ন করি, প্রকল্পের ভালো মন্দ যাচাই বাছাই করি। তো ARR এর মাধ্যমে আমরা প্রকল্পকে মূল্যায়ন করলাম। এখন যদি আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে চাই কিভাবে নিব? দেখো, এতক্ষণ আমরা যা বলছি তাই। দেখো, প্রকল্পের গড় কর পরবর্তী মুনাফাকে গড় বিনিয়োগের উপর শতকরা হারে প্রকাশ করা হলে গড় মুনাফার হার পাওয়া যায়। মানে এটা হলো গড় মুনাফার হারের কি সংজ্ঞা। যদি তোমাকে প্রশ্ন করে গড় মুনাফার হার কাকে বলে, তাহলে কি বলবা? যে প্রকল্পের গড় কর পরবর্তী মুনাফাকে গড় বিনিয়োগের উপর বার্ষিক শতকরা হারে প্রকাশ করা হলে
তাকে গড় মুনাফার হার বলে বা এআরআর বলে। ওকে, এরপর বলছে মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার। একই কথা, মূলধন ব্যয়, প্রত্যাশিত আয়ের হার, সুযোগ ব্যয়, প্রয়োজনীয় আয়ের হার, এগুলো সব কি সেম, একই কথা। তো মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ কে এর সাথে গড় মুনাফার হার অর্থাৎ এআরআর কে তুলনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওকে, অর্থাৎ আমি এআরআর এর ভিত্তিতে যদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, এআরআর কে কম্পেয়ার করব কার সাথে? মূলধন ব্যয় বা কের সাথে। আচ্ছা, মূলধন ব্যয়ের তুলনায় গড় মুনাফার হার বেশি হলে অর্থাৎ এআরআর গ্রেটার দেন কে হলে বিনিয়োগ প্রস্তাবনাটি লাভজনক হিসেবে বিবেচিত হবে, তাই না? আর মূলধন ব্যয়ের তুলনায় গড় মুনাফার হার কম হলে অর্থাৎ এআরআর লেস দেন কে হলে বিনিয়োগ প্রস্তাবনাটি অলাভজনক হবে। আর আমরা অলওয়েজ লাভজনক প্রকল্পটাই গ্রহণ করব আর অলাভজনকটাকে বাদ দিয়ে দিব। ওকে, তো স্যার এই ছিল এআরআর। তাহলে এআরআর নিয়ে আর কারো কোনো ডাউট আছে? নো, আমরা কি এআরআর এর ম্যাথগুলো করতে পারবো ইনশাআল্লাহ। ওকে স্যার, আজকের ক্লাস এই পর্যন্ত।